আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি আরো বিভিন্ন ধরনের যে রেশিওগুলো রয়েছে, বিশেষ করে লিকুইডিটি রেশিও যেটা নিয়ে আমরা আলোচনা আগের ক্লাসে করছিলাম, সেখানেই তার সেকেন্ড পার্ট, অর্থাৎ যার মধ্যে পড়ছে তোমাদের লিকুইড রেশিও বা কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, অর্থাৎ একটাই কিন্তু তার তিনটে নাম। যে কোনোভাবেই তোমাদের কাছে প্রশ্নে আসতে পারে বা তোমাদেরও বিভিন্ন নামগুলো জেনে রাখতে হবে। এখন এই যে লিকুইড রেশিও, তার মানে ছিল কারেন্ট অ্যাসেট, ছিল কারেন্ট লায়াবিলিটিস, যেখানে আমরা কারেন্ট রেশিওটা নির্ণয় করেছিলাম আগের ক্লাসে। এখন দেখো আরো স্পেসিফিক্যালি করে দেওয়া হচ্ছে লিকুইড অ্যাসেট, তার মানে তার লিকুইডিটি পাওয়ারটা কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। সেই রকম লিকুইড লায়াবিলিটিস। তাহলে এই যে লিকুইড অ্যাসেট, এটা কি? আমরা তো কারেন্ট অ্যাসেট জেনেছি, সেই কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা বাদ দেব কাকে? আমরা বাদ দেব ইনভেন্টরিজ বা স্টককে, বাদ দেব প্রিপেড এক্সপেন্সকে। কারণ এই যে স্টক, এইটাকে ক্যাশে কনভার্ট করতে গেলে বেশ কিছু সময় সাপেক্ষ। তাহলে আমরা এখানে বিচার করছি তার লিকুইডিটিকে, তার তারল্যতা কত, তার উপর বেস করে আমরা লিকুইড রেশিও নির্ণয় করছি বা অ্যাসার্টেন করছি। সেম লিকুইড লায়াবিলিটিস, যার মধ্যে আমরা এর আগে পড়ে এসেছি কারেন্ট লায়াবিলিটিস। সেই কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমরা ব্যাংক ওভারড্রাফটটাকে যদি সরিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে লিকুইড লায়াবিলিটিস। তবে তোমাদের বলে রাখি, অনেক সময় আমরা এই লিকুইড রেশিও বা কুইক রেশিও করতে গিয়ে লিকুইড অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিসও কিন্তু করে থাকি। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সেখানে লিকুইড অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস একই। ফলে অনেক জায়গায় হয়তো তোমরা এটাও এই ধরনের ফর্মুলাটাও পেতে পারো, যেখানে লেখা আছে যে লিকুইড রেশিও ইকুয়াল টু লিকুইড অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। সেটাও কিন্তু চলবে বা কারেক্ট। এখন এর স্ট্যান্ডার্ড বা আইডিয়াল রেশিওটা কত? 1:1। অর্থাৎ যতটা লিকুইড অ্যাসেট থাকবে আমাদের ততটাই লিকুইড লায়াবিলিটিস বা কারেন্ট লায়াবিলিটিস থাকবে। অর্থাৎ আগেরটা যেমন 100 যদি কারেন্ট অ্যাসেট থাকতো, তাহলে 50 হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কিন্তু এখানে 50 কারেন্ট অ্যাসেট তো 50 কারেন্ট লায়াবিলিটিস, 50 লিকুইড অ্যাসেট টু 50 লিকুইড লায়াবিলিটিস বা কারেন্ট লায়াবিলিটিস। চলো এর উপর বেস করে আমরা কিছু অঙ্ক বা কিছু প্রবলেম আমরা দেখে নিই যে লিকুইড রেশিও কি করে অ্যাসার্টেন বা নির্ণয় করতে হয় বা ক্যালকুলেট করতে হয়। এরকমই একটা এখানে প্রবলেম দেওয়া আছে। কি বলছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লিকুইড রেশিও। কি কি ইনফরমেশন দেওয়া? বিল রিসিভেবল, ডেটার্স, প্রিপেড এক্সপেন্সেস, ইনভেন্টরিজ, যার মধ্যে আগের অঙ্কে যেমন ছিল ইনক্লুডিং ছিল লুজ টুলস, স্বাভাবিকভাবে সেটা বাদ যাবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর লায়াবিলিটিস এর মধ্যে কি কি রয়েছে? বিলস পেবেল, ক্রেডিটার্স, ব্যাংক ওভারড্রাফট। তাহলে ফার্স্টে আমরা লিকুইড অ্যাসেটটা বের করে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে ফার্স্টে আমরা আসছি লিকুইড অ্যাসেটস। কি ছিল? কারেন্ট অ্যাসেটস, তার থেকে আমরা ওইগুলোকে বাদ দেব। তাহলে কারেন্ট অ্যাসেটস কি কি রয়েছে? বিল রিসিভেবল, ডেটার্স, প্রিপেড এক্সপেন্সেস,
ইনভেন্টরিজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর মধ্যে থেকে তাহলে এইগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, যেটা আমরা আগের অঙ্ক শিখে এসেছি। এখান থেকে আমাদের বাদ যাবে কি, ইনভেন্টরিজটা বাদ যাবে, আর কি বাদ যাবে, প্রিপেড এক্সপেন্সেস, অর্থাৎ এইটা বাদ যাবে আর এইটা আমরা আবার লেস করে দেব। মানগুলো বসানো যাক। বিল রিসিভেবল কত আছে, 20,000, প্লাস ডেটার্স 24,000, প্রিপেড 2,000, ইনভেন্টরিজ তার মধ্যে দেখো ইনক্লুডিং লুজ টুলস ছিল, আমি বলেছিলাম লুজ টুলস থাকলে বাদ যাবে, তার মানে 30,000 থেকে আমরা 6,000 বাদ দিচ্ছি, 24,000 প্লাস ক্যাশ রয়েছে, তোমাদের 10,000, এখান থেকে আমাদের ইনভেন্টরিজ বাদ যাচ্ছে, অর্থাৎ এইটা, আর প্রিপেড বাদ যাচ্ছে, তাহলে আমাদের লিকুইড অ্যাসিড কত দাঁড়াচ্ছে, 54,000। নেক্সট এসো লিকুইড লায়াবিলিটিস, তাহলে কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে দেখে নিই। বিলস পেবেল, ক্রেডিটার্স, ব্যাংক ওভারড্রাফট। এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। আমরা ব্যাংক ওভারড্রাফট আবার এখানে মাইনাস করে দেবো লিকুইড লায়াবিলিটিস বের করার জন্য। মানগুলো বসানো যাক। বিলস পেবেল 10,000, creditors 17,000, ব্যাংক ওভারড্রাফট 7,000। এইটুকু হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। আর লিকুইড লায়াবিলিটি যদি বের করি, আমাদের এই ব্যাংক ওভারড্রাফটটাই আবার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে লিকুইড লায়াবিলিটিস কত বেরোলো, 27,000। তাহলে আমরা লিকুইড রেশিওটা কি করে পাবো, ফর্মুলাটা কি ছিল, লিকুইড assets by liquid liabilities।
আমরা এটা কারেন্ট লাইবিলিটিসও লিখতে পারতাম, তাহলে রেশিওটা অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। লিকুইড অ্যাসেট আমাদের কাছে ছিল কত, 54,000 আমরা বের করেছি। লিকুইড লাইবিলিটিস বের করেছি, তাহলে আমাদের রেশিওটা কত দাঁড়াচ্ছে, 2:1। অর্থাৎ আমাদের লিকুইড অ্যাসেট আগে বের করে নিতে হবে ফর্মুলা ওয়াইজ। কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরিজ, প্রিপেড এক্সপেন্সেস বাদ দিয়ে নেব। আর যদি আমরা লিকুইড লাইবিলিটিস দিয়ে লিকুইড রেশিও বের করি, তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করব। আর যদি কারেন্ট লাইবিলিটিস ভাবি, তাহলে কারেন্ট লাইবিলিটিস যা বেরোবে সেটা দিয়ে আমরা ডিভাইড করব বা অনুপাত বের করব। তাহলে এই হচ্ছে তোমাদের লিকুইড রেশিও বা কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। চলো এরপর কি আছে দেখি নেই। From the following particulars relating to the year ended 31st March 2026, compute current ratio and liquid ratio for the period। অর্থাৎ ওই সময়ের আমাদের এবার কারেন্ট রেশিও, লিকুইড রেশিও বের করতে হবে, যেখানে স্টক দেওয়া, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া, লিকুইড অ্যাসেট দেওয়া। আচ্ছা, এখানে একটা নতুনত্ব তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের কার্যকারী মূলধনটা কি, চলতি সম্পত্তি থেকে যদি আমরা চলতি দায় বাদ দিই, যেটা পাবো সেটা হচ্ছে কার্যকারী মূলধন। মানে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া আছে, লিকুইড অ্যাসেট দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টক। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে ফার্স্টে কারেন্ট রেশিও এবং লিকুইড রেশিও বের করা। চলো এবার আমরা দেখে নিই তাহলে কি করে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা যেহেতু জানি, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা একটু আগে দেখে নিই। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমরা কারেন্ট অ্যাসেটের কে শর্টে লিখছি কারেন্ট অ্যাসেটস সিএ মাইনাস সিএল বা কারেন্ট লায়াবিলিটিস। এবার ওয়ার্কিং ক্যাপিটাল কত দেওয়া আছে আমাদের, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 1 লাখ। কারেন্ট অ্যাসেট দেখো এখানে অঙ্কে লিকুইড অ্যাসেট দেওয়া আছে আর স্টক দেওয়া আছে। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারি। তোমরা জানো কারেন্ট অ্যাসেট হচ্ছে লিকুইড অ্যাসেট প্লাস স্টক। কারণ কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা স্টক বাদ দিতাম তাহলে আমরা লিকুইড অ্যাসেট পেতাম। এখানে উল্টো ভাবে ভাবি, লিকুইড অ্যাসেট যেহেতু অঙ্কে দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 1,70,000, স্টক দেওয়া 30,000, তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের পেয়ে গেলাম 2 লাখ। তাহলে এখান থেকে আমরা যদি কারেন্ট অ্যাসেট 2 লাখ টাকা পেয়ে যাই, তাহলে কারেন্ট লায়াবিলিটিসটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস তাহলে কত দাঁড়ালো, 1 লাখ। এবার আমাদের কি চেয়েছে, কারেন্ট রেশিও চেয়েছে। তাহলে কারেন্ট রেশিও ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে,
কি বলছে, কারেন্ট অ্যাসেটস অর্থাৎ CA বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা কত পেয়েছি? কারেন্ট অ্যাসেট দেখো আমাদের ছিল 2 লাখ। তাহলে কারেন্ট অ্যাসেট বসিয়ে দিই। কারেন্ট লায়াবিলিটিস কত পেয়েছি? 1 লাখ। তাহলে আমাদের কারেন্ট রেশিও কত দাঁড়াচ্ছে? 2:1। এবার আমরা লিকুইড রেশিও চেয়েছিল, সেটা দেখি। লিকুইড রেশিও ফর্মুলাটা কি ছিল? লিকুইড অ্যাসেটস বাই লিকুইড লায়াবিলিটিস, বা এখানে কারেন্ট লায়াবিলিটিস দিয়েও আমরা করতে পারি, যেহেতু লিকুইড লায়াবিলিটিস আর কারেন্ট লায়াবিলিটিস এখানে একই হয়ে যাচ্ছে, ব্যাংক ওভারড্রাফট নেই। তাহলে আমরা এখানে কারেন্ট লায়াবিলিটিসই ভাবছি। তাহলে লিকুইড অ্যাসেট অঙ্কে দেওয়া ছিল 1,70,000, আর কারেন্ট লায়াবিলিটিস তোমরা বের করেছো 1 লাখ টাকা। তাহলে আমাদের রেশিওটা কত দাঁড়াচ্ছে? 1.7:1। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করে আমরা পেয়েছি কারেন্ট রেশিও, আর লিকুইড অ্যাসেট কে কারেন্ট লায়াবিলিটিস বা লিকুইড লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করে আমরা পেয়েছি লিকুইড রেশিও। তাহলে আমরা এখানে যেটা নতুনত্ব পেলাম সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল এটা বোঝা গেল যে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস যদি মাইনাস করি, যেটা পাবো সেটা হচ্ছে কার্যকারী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রতিদিনের যে কাজ, সেটাকে নির্বাহ করার জন্য যে টাকাটার দরকার, সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকারী মূলধন। নেক্সট আমাদের কি আছে দেখে নিই। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা কারেন্ট লায়াবিলিটিস অফ এ কোম্পানি আর 50,000, ইটস কারেন্ট রেশিও দেওয়া অ্যান্ড লিকুইড রেশিও দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইনভেন্টরিজ। অর্থাৎ এখানে যেটা করতে হচ্ছে, এটা লিকুইড, এটা হচ্ছে লিকুইড রেশিও। লিকুইড রেশিও, তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইনভেন্টরিজ। তাহলে আমাদের দেওয়া আছে কি কারেন্ট রেশিও দেওয়া। তাহলে কারেন্ট রেশিও থাকলে আমরা দেখে নিই কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও ফর্মুলা কি ছিল আমাদের? তাহলে দেখো এখানে আগের অঙ্কে আমরা কি শিখেছিলাম, কি করে কারেন্ট রেশিও, কি করে লিকুইড রেশিও বের করতে হবে, অ্যাসার্টেন করতে হয়। এখানে আমাদের কাছে দেওয়া আছে কারেন্ট রেশিও এবং লিকুইড রেশিও, তার থেকে আমাদের স্টক বা ইনভেন্টরিজ ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এতদিন যেটা আমরা ক্যালকুলেট করতাম, এখন সেইটা আমাদের কাছে দেওয়া রয়েছে, আমাদের ইনফরমেশন বা তথ্যটা বের করতে হবে। চলো কিভাবে করা যায় দেখে নিই। তাহলে কারেন্ট রেশিও ফর্মুলা কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও কত দেওয়া আছে?
2.5:1, তার মানে 2.5/1 is equal to current assets by current liabilities. তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করে CA মানে কারেন্ট অ্যাসেট is equal to 2.5 কারেন্ট লায়াবিলিটিস। এইটুকু থাক। এবার আমাদের দেওয়া ছিল কি লিকুইড রেশিও। তাহলে লিকুইড রেশিও আমরা ফর্মুলাটা কি ছিল, লিকুইড অ্যাসেটস বাই লিকুইড লায়াবিলিটিস বা কারেন্ট লায়াবিলিটিস। লিকুইড রেশিও দেওয়া আছে 1.5:1, তাহলে 1.5/1 is equal to liquid assets by current liabilities। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে লিকুইড অ্যাসেট is equal to 1.5 কারেন্ট লায়াবিলিটিস। এবার দেখো আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যেতে পারি কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে 2.5 CL আর লিকুইড অ্যাসেট হচ্ছে 1.5 CL। আচ্ছা, অঙ্কে আমাদের কারেন্ট লায়াবিলিটিসটা দেওয়া আছে। কারেন্ট লায়াবিলিটিস কত দেওয়া আছে, 50,000 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিকুইড অ্যাসেটটা কত পেতে পারি, 1.5 ইন্টু 50,000, তাহলে কত হচ্ছে 75,000 আমাদের হয়ে যাচ্ছে আমাদের লিকুইড অ্যাসেটস। আচ্ছা, কারেন্ট লায়াবিলিটিস কত হচ্ছে আমরা দেখে নিই। তাহলে এখান থেকে আমরা 2.5 ইন্টু কারেন্ট লায়াবিলিটিস কত দেওয়া আছে 50,000, তাহলে আমাদের কত হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, এটা হচ্ছে 1,25,000। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম, লিকুইড অ্যাসেট পেয়ে গেলাম। আমরা জানতাম যে লিকুইড অ্যাসেট কি করে হয়, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ বা স্টক। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে কারেন্ট অ্যাসেটস হচ্ছে লিকুইড অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে মানগুলো বসিয়ে দিই। কারেন্ট অ্যাসেটস আমরা পেয়ে গেছি কত, 1,25,000 টাকা। লিকুইড অ্যাসেট আমরা পেয়ে গেছি 75,000। তাহলে এখান থেকে আমরা সহজেই স্টক বা ইনভেন্টরিজ পেয়ে যেতে পারি। তাহলে ইনভেন্টরিজ কত দাঁড়াচ্ছে, 1,25,000 মাইনাস 75,000, তাহলে মানে আমাদের দাঁড়াচ্ছে কত 50,000 আমাদের তাহলে স্টক। তাহলে এইটাই আমাদের ক্যালকুলেট করতে বলেছিল। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্টক দেওয়া থাকতো বা ইনভেন্টরিজ দেওয়া থাকতো, যেখান থেকে আমরা কারেন্ট রেশিও বা লিকুইড রেশিও বের করেছি। এবার কিন্তু অঙ্কে আমাদের কাছে লিকুইড রেশিও বা কুইক রেশিও দেওয়া, কারেন্ট রেশিও দেওয়া, যেখান থেকে আমাদের ইনভেন্টরিজ বা স্টকের মান বের করতে হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই ইনভেন্টরিজ বা স্টক ক্যালকুলেট করতে পারি। চলো আর কি প্রবলেম হতে পারে কারেন্ট রেশিও কুইক রেশিও থেকে, এগুলো সবই তোমাদের
যে কেস স্টাডি ভাবতে পারো, বা তোমাদের যে এমসিকিউতে কিন্তু এই ধরনের অঙ্ক হামেশাই আসে, যেখানে 4টে অপশন থাকবে, তোমাদের ক্যালকুলেট করে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। এখন এরপরে কি প্রবলেমটা দেখা যাক। এ বিজনেস হ্যাজ এ কারেন্ট রেশিও দেওয়া আছে, কুইক রেশিও দেওয়া আছে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, ক্যালকুলেট টোটাল কারেন্ট অ্যাসেট এন্ড স্টক। অর্থাৎ আগের অঙ্কটাতে যেমন শুধু ইনভেন্টরিজ বের করতে বলেছিল বা স্টক বের করতে বলেছিল, এখানে আমাদের দুটো ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর একটা হচ্ছে স্টক। তাহলে দেখা যাক কি করে ক্যালকুলেট করতে হয়। তাহলে আগের মতোই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল থেকে শুরু করি অঙ্কটা। ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলাটা কি ছিল? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে আমাদের কাছে 1,20,000। কারেন্ট অ্যাসেটস আমাদের দেওয়া নেই। আচ্ছা, তাহলে আপাতত আমাদের এখানে এইটুকু থাক, আমরা অন্য দিক দিয়ে করার চেষ্টা করি। কারেন্ট রেশিও যেখানে দেওয়া আছে, তাহলে কারেন্ট রেশিও যেখানে আমাদের ফর্মুলাটা কি ছিল? কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও কত বলছে? 3:1। তাহলে 3:1 যদি হয়, তাহলে 3/1 is equal to current assets by current liabilities। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কারেন্ট অ্যাসেট is equal to হচ্ছে 3 কারেন্ট লায়াবিলিটিস। আমাদের আরেকটা কি দেওয়া আছে? কুইক রেশিও দেওয়া। ফর্মুলাটা কি ছিল? কুইক অ্যাসেটস বা লিকুইড অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস বা কুইক লায়াবিলিটিস। এটা কত দেওয়া আছে? 1.5:1। তাহলে 1.5/1 লিকুইড অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আমরা পাচ্ছি লিকুইড অ্যাসেট সমান 1.5 CL বা কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে দেখো আমরা কারেন্ট অ্যাসেট সমান পাচ্ছি কত? 3 CL, আর লিকুইড অ্যাসেট পাচ্ছি 1.5 CL। তাহলে আমরা সি এর জায়গায় যেটা রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাসেট, এখানে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। কারেন্ট অ্যাসেট সমান হচ্ছে 3 CL অর্থাৎ এইটা, আর CL বা কারেন্ট লায়াবিলিটিস তো একটা রয়েছেই। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 2 CL সমান 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের CL মানে কারেন্ট লায়াবিলিটি সহজেই বের করতে পারবো, বাই 2। তার মানে 60,000 আমাদের হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস আমরা পেয়ে গেলাম, সেইটাই আমরা আবার এখানে মানটা বসিয়ে দিই। তাহলে কারেন্ট অ্যাসেটস সমান আমাদের কত ছিল? 3 CL মানে 3 × 60,000। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট কত পেয়ে গেলাম? 1,80,000, যেটা আমাদের অঙ্কে ক্যালকুলেট করতে বলেছিল, অর্থাৎ যেটা ছিল আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের কত বেরোলো? 1,80,000 টাকা। আমাদের আর কি চেয়েছিল? স্টক বের করতে। তাহলে আমরা স্টক, তাহলে এখান থেকে লিকুইড অ্যাসেটটা আমরা একটু বের করে নিই।
তাহলে লিকুইড অ্যাসেট 1.5 CL কত পেয়েছিলাম 60,000 তাহলে ইনটু 60 তাহলে আমাদের কত হচ্ছে 90,000 হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেটস। তাহলে আমাদের যদি 90,000 হয় লিকুইড অ্যাসেট আর যদি কারেন্ট অ্যাসেট হয় 1,80,000 আমরা কি জানতাম কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা স্টককে মাইনাস করে দিই তাহলে আমরা পাই কি লিকুইড অ্যাসেট। তাহলে আমরা সহজেই এইভাবে করতে পারি স্টক সমান কারেন্ট অ্যাসেটস মাইনাস লিকুইড অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট কত বের করেছি 1,80,000 আর কারেন্ট লিকুইড লাইবিলিটিস কত বের করেছি 90,000। তাহলে আমাদের স্টক কত বেরোলো 90,000। তাহলে আমাদের দুটো অ্যান্সার একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট যেটা 1,80,000 এবং স্টক যেটা আমরা আরেকটা বের করতে দিয়েছিল সেটা হচ্ছে 90,000। তাহলে এইভাবে আমরা কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস এর মধ্য দিয়েও কিন্তু আমরা কারেন্ট রেশিও লিকুইড রেশিও বা ওয়ার্কিং ক্যাপিটাল এগুলো কিন্তু আমরা বের করে নিতে পারি। চলো এরপর কি আছে দেখি। আরেকটা অঙ্ক এখানে যেটা দিচ্ছে প্রবলেম যে কারেন্ট লায়াবিলিটিস অফ এ কোম্পানি ওয়ার 3 লাখ and its current ratio was 2:1. After this, it paid 50,000 to a creditor. Calculate current ratio after payment. অর্থাৎ এখানে একটা পেমেন্ট হয়েছে, সেই পেমেন্টটা হওয়ার পরে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ক্রেডিটার্স কমেছে। আচ্ছা পেমেন্ট যখন করেছি তার মানে ক্যাশ আমার কাছ থেকে চলে গেছে, ক্যাশটা কি ছিল কারেন্ট অ্যাসেট, তার মানে পেমেন্ট যখন করছি আমাদের দুদিক থেকে কিন্তু কমছে, কারেন্ট অ্যাসেটও কমছে কারেন্ট লায়াবিলিটিসও কমছে। সেটা কিন্তু তোমাদের মাথায় রেখেই করতে হবে। শুধু একবারই ক্রেডিটার্স থেকে তোমরা কমিয়ে দিলে অর্থাৎ পেড হয়েছে বলে কিন্তু পেডটা হলোটা কি ক্যাশ, তাহলে সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ক্রেডিটার্স যেমন কমছে অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস যেমন কমছে সেরকম ক্যাশ মানে কারেন্ট অ্যাসেটও কিন্তু ততটাই কমছে। তাহলে নতুন রেশিওটা কি হবে তাহলে দেখা যাক। চলো সলভ করি। তাহলে নতুন আমাদের ক্রেডিটার্সটা কত দাঁড়াচ্ছে বা কারেন্ট লায়াবিলিটিসটা কত দাঁড়াচ্ছে কারেন্ট লায়াবিলিটিস তাহলে আমাদের কাছে যে ক্রেডিটার্সটা রয়েছে অর্থাৎ অঙ্কে আমাদের কি ছিল কারেন্ট লায়াবিলিটিস ছিল 3 লাখ, তাহলে 3 লাখ যদি হয় তাহলে এখান থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিসটা নতুন কারেন্ট তাহলে একটা কাজ করো নিউ কারেন্ট লায়াবিলিটিস আমরা এটা লিখি, কারেন্ট লায়াবিলিটিস আমরা আলাদা করে আবার বলে দেওয়ার আছে যেহেতু অঙ্কে 3 লাখ। তাহলে আমাদের নিউ কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে যেখান থেকে পেমেন্ট হয়ে যাচ্ছে, কত পেমেন্ট হয়েছে 50,000 বলে দিয়েছে, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি নতুন করে কারেন্ট লায়াবিলিটিস বের করে নিতে হলো 2,50,000। আচ্ছা অঙ্কে দেখো কারেন্ট রেশিও দিয়েছিল কিন্তু অঙ্কে কিন্তু কারেন্ট অ্যাসেট বলা নেই, তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটটাও বের করে নিতে হবে। তাহলে আমরা এইভাবে কারেন্ট অ্যাসেটটা বের করে নিতে পারি। তোমরা জানো কারেন্ট রেশিও ফর্মুলা তোমাদের এর আগে অনেকবারই করানো হয়েছে, কি ছিল কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস ছিল 2:1, তো 2/1 is equal to CA মানে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস অঙ্কে বলে দেওয়া আছে 3 লাখ।
তাহলে আমাদের এখান থেকে কারেন্ট অ্যাসেট আমরা কত পাচ্ছি, 3 লাখ ইন্টু 2 মানে 6 লাখ টাকা আমাদের কাছে কারেন্ট অ্যাসেট রয়েছে। তাহলে বলেছে কি আফটার পেমেন্ট কারেন্ট রেশিও বের করতে বলেছে আফটার পেমেন্ট। তাহলে এখানে যেমন ক্রেডিটার্স থেকে আমরা 50,000 মাইনাস করেছি, যেহেতু ক্রেডিটার্সকে পেমেন্ট করা হয়েছিল, স্বাভাবিকভাবে ক্যাশটা চলে গেছে। তার মানে ক্যাশটা কার মধ্যে পড়ছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে। তাহলে কারেন্ট অ্যাসেট থেকেও আমাদের সেই 50,000 মাইনাস করে নিতে হবে। তাহলে নিউ কারেন্ট অ্যাসেটটা কত বেরোচ্ছে, অর্থাৎ এই যে আমাদের 6 লাখ টাকা বেরোলো, তার থেকে আমাদের ক্রেডিটার্সকে পেমেন্ট করা হয়েছে 50,000, তাহলে আমাদের কত বেরোচ্ছে, 5,50,000 টাকা। তাহলে 5,50,000 যদি হয়, তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াচ্ছে আফটার পেমেন্ট, খেয়াল রাখবে। তার কারেন্ট রেশিও যেটা বের করছি সেটা হচ্ছে আফটার পেমেন্ট। রেশিওটা একই থাকছে, নিউ কারেন্ট অ্যাসেট বাই নিউ কারেন্ট লায়াবিলিটিস। নিউ কারেন্ট অ্যাসেট কত বেরিয়েছিল, 5,50,000 টাকা। নিউ কারেন্ট লায়াবিলিটিসটা কত বেরিয়েছিল, 2,50,000। তাহলে আমাদের কত হচ্ছে, 55/25, তার মানে 11:5। অর্থাৎ তোমাদের যে নতুন কারেন্ট রেশিওটা, অর্থাৎ যেটা আমাদের অঙ্কে বের করতে বলেছিল, সেটা হয়ে যাচ্ছে কত, 11:5। বা তোমরা এটাকে ডিভাইড করো, 11কে 5 দিয়ে ডিভাইড করো, তোমরা করতে পারতে। যাই হোক, আমি এই পর্যন্তই আপাতত রাখছি, 11:5। তাহলে এটা বোঝা গেল যখন পেমেন্ট হচ্ছে তখন লায়াবিলিটিস যেমন কমছে, অ্যাসেটও কিন্তু কমছে। এটা কিন্তু মাথায় রেখেই তোমরা অঙ্কটা করবে। নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সলভেন্সি রেশিও। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। তা লিকুইডিটি রেশিওর মধ্যে আমাদের কি কি পড়ছে, একটা কারেন্ট রেশিও আর একটা লিকুইড রেশিও বা কুইক রেশিও। এছাড়া আমরা ওয়ার্কিং ক্যাপিটালও এখান থেকে জেনেছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সলভেন্সি রেশিও, অর্থাৎ তোমার আর্থিক সচ্ছলতা কতটুকু। একটা প্রতিষ্ঠান সে তার কোনো পেমেন্ট বা কোনো লোন পেমেন্ট করার ক্ষমতা কতটুকু রাখছে, সেইটাই বের করার জন্য আমাদের দরকার হয় সলভেন্সি রেশিও বা সচ্ছলতার অনুপাত। ডেফিনেশনটা কি বলছে, দ্য রেশিও ক্যালকুলেটেড to ascertain the long-term solvency of the enterprise are known as solvency ratio. তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন লিকুইডিটি রেশিও বলেছিলাম তখন কি বলেছিলাম, শর্ট টার্ম অর্থাৎ স্বল্প মেয়াদের জন্য। এখানে কিন্তু আমাদের যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী সচ্ছলতা। অর্থাৎ প্রতিষ্ঠান কোনো দীর্ঘমেয়াদে লোন নিয়েছে, সেই লোন পরিশোধের ক্ষমতা কতটুকু, সেইটার বিচার্য বিষয় হচ্ছে সলভেন্সি রেশিও বা সচ্ছলতার অনুপাত। এর মধ্যে তোমাদের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ডেট ইকুইটি রেশিও বা ডেট টু ইকুইটি রেশিও। ফর্মুলাটা কি বলছে, লং টার্ম ডেটস বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তবে অনেক জায়গায়
বা অনেক সময় আমরা এই লং টার্ম না ভেবে টোটাল ডেপস বাই শেয়ারহোল্ডার্স ফান্ডও কিন্তু করে থাকি। এবার এই যে লং টার্ম ডেপস বা দীর্ঘমেয়াদী ঋণ, তার মধ্যে কি কি থাকতে পারে? লং টার্ম ডেপস এর মধ্যে বলছে ডিবেঞ্চার্স। তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে ডিবেঞ্চার্স বা ঋণপত্র নিয়ে অনেক আলোচনা করেছি, সেখানে তোমরা ঋণপত্র সম্পর্কে একটা ধারণাও পেয়েছো। তাহলে এই ঋণপত্র বা ডিবেঞ্চার হচ্ছে লং টার্ম। বন্ডস, লোন ফ্রম ব্যাংক আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মনে রাখবে এই যে লোনটা নিচ্ছি এটা কিন্তু ফর লং টার্ম, অর্থাৎ লোন আমরা স্বল্প মেয়াদে নিতে পারি, মিড টার্ম নিতে পারি, লং টার্ম নিতে পারি, কিন্তু আমাদের এখানে যেহেতু বিচার্য বিষয় লং টার্ম নিয়ে, তাই যে লোনটার কথা আমরা এখানে বলছি সেটা কিন্তু অলওয়েজ লং টার্ম বেসিস। শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি বলছে? তার মধ্যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। আচ্ছা, এই যে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, যে শেয়ার ক্যাপিটাল, তোমাদের আগে আমি যখন ডিবেঞ্চার নিয়ে আলোচনা করেছিলাম তখন তার আগে তোমাদের শেয়ার ক্যাপিটাল নিয়ে একটা ক্লাসও নিয়েছিলাম। তবে এর বিস্তারিত তোমরা ফোর্থ সেমিস্টারে ইস্যু অফ শেয়ারস বা শেয়ার ক্যাপিটাল আবার পাবে, যেখানে তোমরা জানতে পারবে যে সাধারণ শেয়ার কি, অর্থাৎ ইকুইটি শেয়ার কি, বা আমি আগের ক্লাসে আলোচনাও করে দিয়েছি প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার কি। তাহলে এই রকমই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এই টোটালটা নিয়ে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এই শেয়ার হোল্ডার্স ফান্ড আর লং টার্ম ডেপস, এই দুটোর মধ্যে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেটাকে আমরা বলছি ডেপ্ট ইকুইটি বা ডেপ্ট টু ইকুইটি রেশিও। চলো, এর উপরে কি ধরনের প্রবলেম আমাদের কাছে আসতে পারে? যেমন এখানে একটা প্রবলেম বলছে, দেখো, ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। অর্থাৎ আমাদের কাছে একটা প্রবলেম দেওয়া আছে যেখান থেকে আমরা এই ধরনের ডেপ্ট ইকুইটি রেশিও কি করে ক্যালকুলেট করতে হয় সেটা জানবো। চলো অঙ্কটা একটু পড়ে নিই আগে। কি বলছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 7 লাখ, 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 3 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ রিজার্ভ শুধু দেওয়া আছে 4 লাখ টাকা, লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক 1 লাখ টাকা, 10% ডিবেঞ্চার 2 লাখ টাকা, আর কারেন্ট লায়াবিলিটিস দেওয়া। যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, লং টার্ম বেসিসে অঙ্কটা করছি, তাই আমরা এখানে কিন্তু আর কারেন্ট লায়াবিলিটিসকে আলাদা করে আর ভাবছি না। কিন্তু অনেক জায়গাতেই বা অনেক সময় তোমরা এই টোটাল লায়াবিলিটিস এর মধ্যে কারেন্ট লায়াবিলিটিসও দেখবে অ্যাড করা আছে। কিন্তু এখানে সরাসরি আমি যেহেতু লং টার্মের উপরে এমফাসাইজ করছি, তাই আমরা এখানে কারেন্ট লায়াবিলিটিসকে ভাবছি না বা ধরছি না। তাহলে আমরা ফর্মুলাটা কি ছিল? ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে দিয়েছিল, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলাটা ছিল, তোমরা আগের স্লাইডেই দেখেছো, লং টার্ম ডেপ্ট, বা অনেক জায়গাতে টোটাল ডেপ্টও আছে, বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে লং টার্ম ডেপ্ট কি হতে পারে আমরা আলাদা করে দেখে নিই। লং টার্ম ডেপ্টের মধ্যে কি পড়ছে দেখো, একটা লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, এখানে কিছু বলে দেওয়া নেই, তো আমরা ধরে নেবো এটা
লং টার্ম, তাহলে লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, এটা লং টার্ম ডেট। আর একটা আমাদের কাছে কি রয়েছে, 10% ডিবেঞ্চার্স। তাহলে লোন আছে কত, 1,00,000 টাকা, ডিবেঞ্চার্স কত আছে, 2,00,000 টাকা, না সরি এটা 20,00,000 টাকা দেওয়া আছে। তাহলে টোটাল আমাদের ডেট হচ্ছে কত, 21,00,000 টাকা। তাহলে আমরা লং টার্ম ডেট এখানে পেয়ে গেছি। এবার আমাদের জানতে হবে শেয়ার হোল্ডার্স ফান্ড কত বেরোচ্ছে। ফর্মুলা কি ছিল, এখানে দেখো দুটো ক্যাপিটালই দেওয়া আছে, অর্থাৎ ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আর কি দেওয়া আছে, আমাদের রিজার্ভ দেওয়া আছে 4,00,000 টাকা, এটাও আমরা এর মধ্যে ধরে নেব শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত দেওয়া, 7 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেওয়া 3 লাখ, আমাদের রিজার্ভ দেওয়া 4 লাখ। টোটাল কত হলো, 14 লাখ টাকা, 14 লাখ। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কত হচ্ছে, 3/2 বা 1.5:1, অর্থাৎ আমাদের ডেট ইকুইটি রেশিও আমরা যখন ক্যালকুলেট করব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা টোটাল ডেট ভাবছি নাকি লং টার্ম ডেট ভাবছি। কারণ যেহেতু সলভেন্সি রেশিওর মধ্যে এটা পড়ছে, এখানে আমরা দীর্ঘমেয়াদের কথা ভাবছি, তাই লং টার্ম ডেট এটাকে যখন আমরা গুরুত্ব দিয়েছি, তাই আমরা এখানে লোন ফ্রম আইসিআইসি ব্যাংক এবং ডিবেঞ্চার এই দুটোকেই আমরা লং টার্ম হিসাবেই ভেবেছি। কারেন্ট লায়াবিলিটিসকে কিন্তু আমরা লং টার্মের মধ্যে আনলাম না। কিন্তু যদি এটাকে টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড করতাম, তাহলে এই লং টার্ম ডেটের জায়গায় টোটাল ডেট যদি আমরা লিখতাম, তখন কিন্তু আমরা এইটা চলে আসতো, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিসটাকে ধরতাম। যেহেতু এর মধ্যে নেই, আমরা সরাসরি শর্ট লং টার্মের উপরে এমফাসাইজ করেছি, তাই আমরা এখানে লং টার্ম ডেট আলাদা করে বের করলাম, আলাদা করে শেয়ার হোল্ডার্স ফান্ড বের করলাম। এবার আমরা কি করলাম, এই দুটোর মধ্যে রেশিও করলাম। তাহলে এইভাবেই তোমরা ডেট ইকুইটি রেশিও বা ডেট ইকুইটি রেশিও তোমরা ক্যালকুলেট করতে পারো। যাই হোক, আপাতত সলভেন্ট রেশিওর এটা একটা পার্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি এই সলভেন্সির মধ্যে আর কি কি রেশিও থাকতে পারে বা সেইগুলোকে কি করে ক্যালকুলেট করতে হয় আমরা সেই নিয়ে আলোচনা করব।